আমাদের মুরব্বীরা সহজ সরল, হাফিজি হুজুরও সহজ সরল ছিলেন, আহমদ শফি সাহেব হুজুরও সহজ সরল ছিলেন। কি রাজধানী অবরোধের কর্মসূচি দিছে, 5টা পয়েন্টে লোকজন জমা হবে, মাগরিবের সময় দোয়া হয়ে চলে যাবে, প্রোগ্রাম ছিল এটা। কিন্তু তালবাহানা করে এই প্রোগ্রামের আগের দিন বিএনপির সমাবেশ কোথায়? শাপলা চত্বর। ওই শাপলা চত্বরে 48 ঘন্টার আলটিমেটাম দিল সরকারকে, আর এর ভিতরে নিয়ে পালাইল এই যে হেফাজতের যত লোকজন অবরোধের জন্য গেছে সবাইকে শাপলা চত্বর চলে আসে। আমি পূর্ব দিক থেকে মদনীনগর থেকে বিশাল বড় এক মিছিল নিয়ে যাইতেছিলাম, তো আমাকে কানে কানে একজনে বলল জোহর নামাজের পরে যে সবাইকে শাপলা চত্বর যাইতে বলছে। আমি বললাম কে বলছে, হুকুমটা কোত্থেকে আসছে? বলল যে লালবাগ মাদ্রাসা থেকে। তো আমি বুঝতে পারছি মিসগাইড হয়ে গেছে। আমাদের মুরব্বী আহমদ শফি সাহেব হুজুরকে লালবাগ মাদ্রাসায় নিয়ে রাখছে, সেখান থেকে বাইর হইতে দেয় নাই। এদিকে শাপলা চত্বরে কয়েক লক্ষ লোক, এদের না আছে ওযু ইস্তিনজার ব্যবস্থা, না করা হয়েছে নামাজের ব্যবস্থা। আমি আমাদের মরহুম আল্লাহ নূর হোসেন কাসিমি সাহেবকে জিজ্ঞাসা করছিলাম যে শাপলা চত্বরে যে এতগুলো লোক জমা করলেন, আমি আয়সা তো রাস্তা থেকে ফেরত গেছি, যখন দেখছি লাশ পড়তেছে, গুলি চলতেছে, আগুন জ্বলতেছে বাইতুল মোকাররমের আশেপাশে, তারপরে লাইব্রেরিগুলোতে, এই অবস্থা আপনারা মাইক পর্যন্ত বানতে পারেন নাই, তো কিসের উপরে ভিত্তি করে কয়েক লক্ষ লোককে পুরা রাত্রের জন্য ওখানে অবস্থান করতে বললেন? এদের খাওয়ার পানি কোথায়? এদের ওযুর ব্যবস্থা কোথায়? এদের নামাজ পড়বে এরা কোথায়? মৌলানা, শাপলা চত্বর আমাদের কন্ট্রোলে ছিল না। কি হেফাজতের বড় নেতা কি কয়? হেফাজত, হ্যাঁ, শাপলা চত্বর আমাদের কন্ট্রোলে ছিল না। এই বিএনপি প্রলোভন দেখাইয়া ভিতরে ভিতরে হেফাজতের কিছু নেতাকে ইয়ে করে শাপলা চত্বরে নিয়ে তারপরে এই মাইকটা খাওয়াইছে। 2-1 কইছে ঠিক ঠিক। এই যে শাপলা চত্বরে যদি এই রাইটটা অবস্থান করতে পারত, সকালবেলা বিএনপিরগুলো আসতো, রাত্রে তো আসে নাই। সরকারের গদি ছাড়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তো বিএনপি সরকারও যদি ক্ষমতায় থাকতো, তাহলে আওয়ামী লীগ যে কাজ করছে বিএনপিও সেই কাজ করত, যে আমাকে গদিতে থাকতে হলে কি করতে হইব? শাপলা চত্বর পরিষ্কার করতে হইব। তো এই পরিষ্কার করার জন্য সমানে মানুষ মারার জন্য তো গুলি করে নাই, কি সাউন্ড গ্রেনেড, জল কামান, হ্যাঁ, ফাঁকা আওয়াজ, এইভাবে করতে গিয়ে কিছু আবার মারমুখী আছে না, এরা যখন তারপরে মারমুখী উঠছে তখন গুলি করছে, তো সেখানে লোক মারা গেছে। তো বলতেছিলাম আমাদের মুরব্বীরা সরল সহজ। এখন আমাদের বাবুনগরী সাহেব হুজুর, উনিও সরল সহজ মানুষ। আহলুল জান্নাতে বলহুন, হাদিস শরীফে আছে জান্নাতি মানুষ বলহুয়া আছে না, বলহুয়া আসলে বলহন অর্থ বলহুয়া নয়, বলহন অর্থ সরল সহজ সাদা সিদ্ধা। কি হাদিস পড়াইতে দিবেন, হাদিস তো খুব সুন্দর পড়াবেন, ওয়াজ করতে দিবেন, ওয়াজ তো খুব সুন্দর করবেন, কিন্তু রাজনীতি যে একটা ভিন্ন জিনিস, বিচক্ষণতার প্রয়োজন, সেটা তো মুরব্বীর নাই। আমি এটা বাবুনগরী সাহেব হুজুরের দোষ বলতেছি না। এ বাইরে কথা বলে কারা? হ্যাঁ, বেয়াদবগুলো কোথাকার? কথা বলবি, স্টেজে আওয়াজ আসবে কেন? খতিবে আজম, এখানেও হেফাজতের অনেক লোক আছেন। আমি হেফাজতের লক্ষ্মীপুর জেলার তারপরে প্রধান পৃষ্ঠপোষক, উপদেষ্টা। তো এই যে বললাম বাবুনগর সাহেব হুজুর রাজনীতি বুঝেন না,
এটা ওনার দোষ না। খতিব আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি নিজ কানে শুনেছি, যে হাটহাজারের বড় মুফতি সাহেব হুজুর মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ বললেন যে তিনি আমার ওস্তাদ, আমি ওনার মুরিদ, উনি আমার শায়েখ, কিন্তু আমার শায়েখ রাজনীতি বুঝেন না। রাজনীতির ব্যাপারে আমার শায়েখ কি বলছে এটা আমি মানতে পারি না। আমি রাজনীতির ব্যাপারে মোকাল্লেদ হলাম মাওলানা আথার আলী, কি নেজামে ইসলাম পার্টির প্রতিষ্ঠাতা যিনি, লেকুল্লে ফান্নেন রেজা। এই জন্য বাবু নগরী সাহেব হুজুর আমাদের মুরব্বী, শ্রদ্ধার পাত্র, সব কিছু ঠিক, কিন্তু সিয়াসি বিচক্ষণতা, রাজনৈতিক প্রজ্ঞা এটা ওনার নাই। আমি এটা ওনার দোষ বয়ান করি নাই। লেকুল্লা ফান্নেন রেজা, ডাক্তার ইঞ্জিনিয়ারিং কাজ করতে পারে না, ইঞ্জিনিয়ার ডাক্তারি কাজ করতে পারে না। তো বাবু নগরী সাহেব হুজুরকে বোঝানো হয়েছে যে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় আমাদের কওমি মাদ্রাসা রাখবে না, কওমি মাদ্রাসা থাকবে না। আরে বাংলাদেশ থেকে কওমি মাদ্রাসার এক চুল পরিমাণ ক্ষতি করতে পারে কোন শক্তি আছে? কোনো সরকারের নাই, কোনো দলের নাই। আমরা জামাতের সাথে ঐক্যজোট শুধু নির্বাচনী ঐক্যজোট, কি যে নির্বাচনে এক আসনে আমরা ইসলামিক কয়েকটা দল, কয়েকজন প্রার্থী আমরা মোকাবেলা করব না, তাহলে ইসলামের ক্ষতি হবে। তো যেখানে জামাতে ইসলামের প্রার্থী শক্তিশালী সেখানে জামাতে ইসলাম নির্বাচন করবে, আমাদের হাত ফাঁকা থাকবে না, রিক্সা মার্কা থাকবে না। আর যেখানে হাত ফাঁকা শক্তিশালী, যেমন আমার কমলনগরে, সেখানে হাত ফাঁকা নির্বাচন করব, সেখানে জামাতের প্রার্থী থাকবে না, রিক্সা থাকবে না। এটাকে বলা হয় তারপর আসন সমঝোতা। কি তো বলে ঐক্যের কথা প্রকাশ করে না কেন? প্রকাশ করলে এই ঐক্যের ভিতরে দল যেগুলো আছে না, এগুলো তোলা বিক্রি হইব 1000 টাকা করে, বুঝছেন নেই? একটা দলেরই কিনে লইতে পারলে তো ঐক্য ভাঙিয়ে গেল, বুঝছেন নেই? কাজেই যখন তারপরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তফসিল ঘোষণা করা হবে, এরপরে দেখবেন যে তারপরে ঐক্যের সিদ্ধান্ত আসছে। তো আপনাদের এলাকায় এখানে প্রার্থী কি জামাতের না হাত পাকার আমার জানা নেই। না, এখন সবটা আছে, এখন সবটা আছে, কোনোটা নাই। কোনটা? এখন শেষ কোনটা থাকবো ওটার পিছনে সবাই থাকবেন, ওটাকে জয়যুক্ত করবেন। তো যাই হোক, এটা আপনার আশা, দাড়িপাল্লাওয়ালার তারও তো আশা যে আমারটা আগায়া থাকবে, আশা সবাই করতে পারে, কোনো অসুবিধা নাই। যাক, আসেন আমার বয়ান শোনেন। তো আল্লাহ পাক পেয়ারা রাসূলকে পাঠাইলেন দ্বীন ও ইসলামকে সকল মতবাদের ঊর্ধ্বে প্রতিষ্ঠা করার জন্য। কুরাইশরা এত সুন্দর প্রস্তাব দিল যে ভাতিজা, রাজত্ব তুমি করবা, নেতৃত্ব তোমার থাকবো, কিন্তু শুধু আমরা একটা কথা মানবা, যে আমরা যে মূর্তিগুলো পূজা করি, দেবতা বাপদাদার ধর্ম যেটা, এটার বিরুদ্ধে কিছু বলবা না। শেষ পর্যন্ত করতে 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 এই পর্যন্ত পৌঁছলো যে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে। কি করবে? মেরে ফেলবে, মেরে ফেলবে। আল্লাহ পাক হিজরতের হুকুম দিয়া দিয়েছেন। যা ঘটনা আপনারা ওয়াজে শুনছেন, হিজরতের ঘটনা কিভাবে কেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে বাইর হয়েছেন। আচ্ছা, হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে মদিনাবাসী হুজুরকে সাদরে গ্রহণ করলেন। বেশিরভাগ লোক মুসলমান হয়ে গেছে, কিন্তু ইহুদিদের কয়েকটা গোত্র মদিনাতে আছে। এখন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে গেলে
ইসলামকে সবার ঊর্ধ্বে স্থান দিতে গেলে কি করতে হবে? সবাকে ঐক্যমতে আনতে হবে না? এটাকে বলা হয় মদিনা সনদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের সাথে চুক্তি করছেন যে মদিনার বাইরের থেকে কেউ যদি আয়সা হামলা করে, মুসলমান এবং ইহুদি সবাই একাত্রিতে তাদের মোকাবেলা করবে। আর বাহিরে যদি মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য কোনো তারপরে মুশরিকরা আসে, তাহলে মদিনার ইহুদিরা তাদের সাহায্য করবে না। এখানে আমার কথা হলো, যেখানে ইহুদিদের সাথে সন্ধি হইতে পারে, কার সাথে? ইহুদিদের সাথে। সুলহ হুদায়বিয়া কার সাথে? মক্কার মুশরিকদের সাথে, কাফেরদের সাথে সন্ধি হয়েছে। সেখানে জামাতের সাথে ইসলামী আন্দোলনের সন্ধি হইতে পারবে না কেন? হেফাজতে ইসলাম গত বছর কয়টা সেমিনার করছে জামাতের বিরুদ্ধে আমি জানতে চাই? কয়টা মিছিল করছে, কয়টা আন্দোলন করছে? এখন যখন ইসলামী ঐক্যের কথা আসছে, তখন বাবি নগরী হুজুরকে নিয়ে তারপরে আয়সা সংবাদ সম্মেলন করতে হয়। কারণটা কি? দাল মে কুছ কালা হয়, দাল মে কুছ কালা হয়। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির আন্দোলনকে আমি হুজুরের জামাতা, আমি হুজুরের খলিফা, আমি হুজুরের ছাত্র। ভিতরে কি হয়েছে না হয়েছে আমি জানি না। আমাদের মুরব্বীরা সরল সহজ, আমাদের মুরব্বীদেরকে তারপরে কি করতে পারে? ভুল পথে চালাইতে পারে। ঠিক আহমদ শফি সাহেব হুজুরকে ভুল পথে চালাইছে। কি শেখ হাসিনাকে কি কওমি জননী উপাধি দেয় নাই? হ্যাঁ, ওই স্টেজে শফি সাহেব হুজুর ছিলেন না? আমাদের বুজুর্গদেরকে গলত ইস্তেমাল করা হয়েছে। এখনও তারপরে ছোটোখাটো দুই একটা ইসলামী নামদারি দল, এরা দুই একটা আসন পাওয়ার জন্য হ্যাঁ বিএনপির সাথে মিলবে, বিএনপির পক্ষে কথা বলবে। আসেন এবার আমি আরম্ভ করি। ব্রিটিশ আমল থেকে ইসলামী আইন আমাদের দেশে প্রতিষ্ঠা করা যায় নাই। পাকিস্তান আমল আসলো, ইসলামের নামে পাকিস্তান কা মতলব ক্যা, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলে পাকিস্তান অর্জন করলো, কিন্তু পাকিস্তানও ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হইল না। ওই ব্রিটিশ আমল থেকে যে ঘুষ দুর্নীতি চলে আসতেছিল, এটা ক্রমান্বয়ে আরও বাড়তেছিল। যেহেতু ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানিদের হাতে, তারা লোকসংখ্যায় কম, তারা জুলুম করত পূর্ব পাকিস্তানিদের উপরে। হ্যাঁ, নির্বাচিত হওয়ার পরও শেখ মুজিবকে তারা ক্ষমতা দেয় নাই। দেশ স্বাধীন হলো, স্বাধীনতা যুদ্ধে 9 মাস যুদ্ধের পরে দেশটা স্বাধীন হলো। স্বাধীন হওয়ার পরে প্রথম প্রেসিডেন্ট কে বাংলাদেশের? প্রথম প্রেসিডেন্ট হ্যাঁ মরহুম শেখ মুজিবুর রহমান। না, প্রথম তো প্রধানমন্ত্রী ছিল, তারপরে প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান কে? মরহুম শেখ মুজিবুর রহমান। আমি মরহুম বলছি, মরহুম হাফিজ হুজুর। হ্যাঁ, মুর্দাদেরকে মরহুম বলা, এটা তার জন্য দোয়া করা যে আল্লাহ পাকের রহমত প্রাপ্ত হোক। আমি বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলি নাই, কারণ সে বাংলার বন্ধু ছিল না। সে বাংলার বন্ধু ছিল না। তাহলে এখানে একটা ঘটনা শোনেন। কিরে কয় হুজুরে? হ্যাঁ, এত ত্যাগ স্বীকার করলো, দেশ স্বাধীন করলো, বাংলার বন্ধু ছিল না। এক বাদশার একটা বাজ পাখি ছিল, শিকারি পাখি। তো পাখি ছেড়ে দিত বাদশা, মাছ বিভিন্ন পাখি শিকার করে নিয়ে আসতো বাদশার কাছে। তো একদিন বাজ পাখি গেছে যে উল্টা দিক থেকে তুফান, বৃষ্টি আর তুফান শুরু হয়েছে। এই বৃষ্টি আর তুফানের ভিতরে বাজ পাখি এখন বাদশার বাড়ির দিকে যাইতে পারে না। এখন আশ্রয় নিছে এক বুড়ি বেচারির সনের ঘরে। সনের ঘরে ভিতরে যায় ঢুকছে বৃষ্টি আর তুফান থেকে বাঁচার নাই। এখন বাদশার রাজকীয় পাখি, বাদশা এটারে অলংকার পরাইছে, তারপর কত রকমের সাহায্য, দেখলে কত সুন্দর। কিন্তু বাজ পাখির ঠোঁটটা এরকম বাঁকা। ঠোঁট কি
বাঁকা। বুড়ি কয়, এরে কোন জালিম রে এই পাখিটারে পালে, কোন জালিমে এই পাখিটারে পালে, এটা ঠোঁট এরকম বাঁকা, তো এটা আদার আদার খায় কেমনি? এখন পাখিটা তো বিজি টিজি লেবড়ি সেবড়ি আয় যে বইছে, বইয়ে পাখিটারে ধরি কোলে লইছে, আগুনে সেকছে, ইয়ার পরে ওই সুপারি কাটেন না সরতা লই, এই বেকার ঠোঁটটা কি করছে, কাটে দিচ্ছে। তখন বুড়ি ঠোঁট কাটছে যে পাখির বালার লাই না খারাপের লাই, তো বালা হয়েছে না খারাপ হয়েছে? শেখ মুজিব দেশ স্বাধীন করছিল বালার লাই, বালা হয়েছে না খারাপ হয়েছে? হ্যাঁ, গোটা দেশটা ভারতের হাতে তুলে দিয়েছে। গোটা দেশটা কি করছে? ভারতের হাতে দিয়েছে। ওই শেখ মুজিবুর রহমান সাহেব বলছিল, পাকিস্তান পেয়েছে হীরার খনি, আমি পেয়েছি চোরের খনি। খনির তো একবার উঠে লইলে কি শেষ হয়ে জানি কি? হ্যাঁ, বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। তো শেখ মুজিব বলে গেছে যে আমি চোরের খনি লইয়া দেশ স্বাধীন করছি। কি? সবগুলা চোরের খনি। কিন্তু দুঃখের বিষয়, শেখ মুজিব একটা চোরেরও বিচার করে না। কি বলছে? কম্বল আসছে 9 কোটি, মানুষ 7.5 কোটি, আমার বাগেরটা কই বলছে কিনা? তো চোরের খনি দিয়া দেশ চালাইছেন। শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করা হইল, এরপরে মোস্তাক কিছুদিনের জন্য ছিল, আসলো জিয়াউর রহমান সাহেব। জিয়াউর রহমান সাহেব আসছেন, কিচ্ছা ঘটনা আপনারা জানেন। প্রেসিডেন্ট হলেন, এখন একা প্রেসিডেন্ট হলে দেশ চালানো যায়? শক্তি লাগে না? কি সমর্থক লাগে না? দল লাগে না? এখন জিয়াউর রহমান ছিলেন সেনাবাহিনীতে, তার কি কোনো সংগঠন ছিল? সে ঘোষণা দিল, আমি নতুন দল গঠন করব। হ্যাঁ, কি করব? এখন ওই চোরগুলো লাফাই লাফাই, ব্যাঙ্গের মতন লাফাই লাফাই জিয়াউর রহমানের দলে। শেখ মুজিবের দলে যে চোর ডাকাতগুলো ছিল, এগুলা ব্যাঙ্গের মতন লাফাইয়া লাফাইয়া কোথায়? বিএনপিতে। বিএনপিতে কিছু ভালো লোকও গেছে, কিন্তু এদের সংখ্যা কম। এদের সংখ্যা কি? কম। জিয়াউর রহমান ব্যক্তিগতভাবে সৎ ছিল, এটার সাক্ষী আওয়ামী লীগ। আওয়ামী লীগ বলছে যে জিয়াউর রহমানকে হত্যা করার পরে একটা ভাঙ্গা সুটকিস আর সিরা গেঞ্জি পাওয়া গেছে। হ্যাঁ, কয়েক হাজার টাকাও পাওয়া যায়নি। তাহলে সে ব্যক্তি হিসাবে সৎ ছিল, কিন্তু জিয়াউর রহমানের আমলও কোনো দুর্নীতিবাজ, কোনো চোর, কোনো ডাকাত, কোনো এমপি মন্ত্রী বিচার হয়েছে? হয় না। রাষ্ট্রীয় সম্পদ লুট হয়েছে। শেখ মুজিবকে হত্যা করার পরে নির্বাচনে ব্যারিস্টার আব্দুস সাত্তার নির্বাচিত হলো 4 মাস। 4 মাস পরে তাকে সামান্য একটা অজুহাত দেখাইয়া এরশাদ ক্ষমতা দখল করল। এখন এরশাদ প্রেসিডেন্ট, এরশাদেও তো দল গঠন করণ লাগবে, নতুবা তারপরে দেশ চালাইব কেমনে? এরশাদও দল গঠন করলো জাতীয় পার্টি, ওই বিএনপির থেকে লাফাইয়া এখানে, আওয়ামী লীগ থেকে লাফাইয়া এখানে, ও